আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ও সুপ্রিয় শুভানুধ্যায়ী বন্ধুজন, দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য আজকের এই লাইভ প্রোগ্রাম। আমরা বর্তমানে বাংলাদেশে রাজনৈতিকভাবে বিশেষত একটি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন গুজরান করছি। রাজনৈতিক এই পরিস্থিতি নিয়ে দেশের সাধারণ রাজনীতি সচেতন মানুষের মতো আমরা যারা ইসলামী ঘরানার রাজনীতির সাথে কম বেশি সম্পৃক্ত রয়েছি, বিষয়টি আমাদের জন্য উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি করছে। নানা ধরনের নানা পরিস্থিতি, বিভিন্ন বিতর্ক, নানান সম্ভাবনা আমাদের এই চলমান এবং ভবিষ্যৎ রাজনীতির সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের সংশয়, দ্বিধা এবং একটি দ্বন্দ্বের পরিবেশ বিরাজমান। এই বিষয়ে, এই পরিস্থিতিতে একটি উদ্বেগজনক বিষয় আমার কাছে মনে হচ্ছে, সেটি হলো বিশেষত ইসলামী রাজনীতির জন্য। ইসলামী রাজনীতির মূল কথায় আসার আগে আমি আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমাদের এই প্রিয় বাংলাদেশের রাজনৈতিক একটি বিষয় নিয়ে একটি দুঃখ এবং হতাশার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমরা বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর অতিক্রম করেছি, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী কালের এই পথ চলায় এখনো আমরা রাজনৈতিকভাবে একটি স্থিতিশীল দেশে আমরা পরিণত হতে পারিনি। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশা এবং দুঃখজনক একটি বিষয়। এবং এক্ষেত্রে আমাদের এই উপমহাদেশের, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রাজনৈতিক এই প্রেক্ষাপটকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশ রাজনৈতিক অস্থিতিশীলতার দিক থেকে যেন পাকিস্তানকেই অনুসরণ করে চলছি। আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সকল ক্ষেত্রেই পাকিস্তানকে এবং পাকিস্তানের রাজনৈতিক দর্শনকে অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার একটি প্রচলন আমাদের রাজনীতিতে চলমান রয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা পাকিস্তান এবং পাকিস্তানি নেতৃত্বের এবং পাকিস্তানের শাসকদের রাজনৈতিক মতাদর্শের যতটাই সমালোচক, যতটাই বিরোধী, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা রাজনীতির ক্ষেত্রে পাকিস্তানের সেই শাসকদেরকেই অনুকরণ করে চলছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে আমাদের পার্শ্ববর্তী ভারতের আদর্শ কিন্তু তারা অনুসরণ করছে না। রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের
বিগত সময়গুলোকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখি যে পাকিস্তান সৃষ্টির পর থেকে অদ্যাবধি 1947 সাল থেকে আজ 2019 সাল পর্যন্ত এই দীর্ঘ 7 দশক, দীর্ঘ 70 বছরের পথ চলায় পাকিস্তান কিন্তু এখনো রাজনৈতিক একটি স্থিতিশীল পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারেনি। কোন একটি নির্বাচন খুব সুন্দরভাবে তারা সম্পন্ন করতে পারে না। তাদের রাজনীতিতে তৃতীয় পক্ষের একটি সুস্পষ্ট প্রভাব বিদ্যমান, যার কারণে রাষ্ট্র হিসাবে পাকিস্তান এখনো পর্যন্ত তেমন শক্তিশালী কোনো জায়গায় উপনীত হতে পারেনি। যে কোনোভাবে পাকিস্তানের রাজনীতিকে পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করবার একটি প্রথা এবং একটি প্রক্রিয়া সেখানে চলমান। পক্ষান্তরে ভারত কিন্তু এই দিক থেকে রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে অনেক অগ্রসর। ভারতের নির্বাচনগুলো সেখানে ফেয়ার হয়, সেখানে নির্বাচনী পরিবেশ অত্যন্ত নিরপেক্ষ এবং সবসময় সকল দলের অংশগ্রহণে নির্বাচন পরিচালিত হয় এবং নির্বাচন নিরপেক্ষ হয়। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয় যে এই ক্ষেত্রে আমরা কিন্তু সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের নিজেদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে না দেওয়ার সেই অশুভ ধারা থেকে আমরা বাংলাদেশ বেরিয়ে আসতে পারিনি। মধ্যখানে কিছুদিনের জন্য আমাদের বাংলাদেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হওয়ার পথে ছিল যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল হওয়ার একটি ধারায় আমরা চলছিলাম। 3 টার্মের এই নির্বাচনী প্রক্রিয়ার পর আমরা আবার সেই আমাদের পুরনো দিনে ফিরে গিয়েছি বা ফিরে যাচ্ছি, যেখানে শান্তিপূর্ণ স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পালাবদল অথবা ক্ষমতা গ্রহণের সেই প্রক্রিয়া থেকে আমরা সরে আসছি। এটি রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে একটি দেশ অস্থিতিশীল হওয়ার জন্য সবচেয়ে বড় একটি ব্যাপার। কেন যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মধ্যে দেশপ্রেমের এই অভাবটুকু দেখা দেয়। আজকে ভারত বিভিন্ন জাতির দেশ হয়েও তারা তাদের মূলত এই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই তারা বিশ্ব দরবারে একটি শক্তিশালী জায়গায় কিন্তু তারা উপনীত হয়েছে। সেখানে রাজনৈতিক সহিংসতা কম, ভারতে রাজনৈতিক নির্বাচনকে নিয়ে সেখানে প্রহসন কম, নির্বাচনী কারচুপি হওয়ার পরিবেশ নেই, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই তারা প্রতিনিয়ত তাদের মধ্যে ক্ষমতার পালাবদল হয় এবং সেই কারণে তাদের দেশের একটি ধারাবাহিকতা রয়েছে। তো এই যে বিষয়টি আমি বললাম, আমি আশা করব যে যারা জোর গলায় স্বাধীনতার কথা বলি এবং বিশেষ করে পাকিস্তানের সেই রাজনৈতিক তাদের যে আমাদের উপর খবরদারি করা, আমাদেরকে দাবিয়ে রাখার যে প্রবণতা, আমাদের উপর শোষণ করবার যেই অশুভ তৎপরতা ছিল, সেই রাজনৈতিক জুলুম, শোষণ এবং অত্যাচার থেকে আমরা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা স্বাধীন করেছি, আজ বড় পরিতাপ এবং পরিহাসের বিষয় হলো আমরা কিন্তু সেই পাকিস্তানি ধারার অশুভ নির্বাচনী রাজনৈতিক প্রক্রিয়া থেকে এখনো আমরা বেরিয়ে আসতে পারিনি। আমি আশা করব যে আগামী দিনে আমাদের দেশের রাজনীতিবিদরা এ বিষয়ে তারা
মনোযোগী হবেন এবং মুখে শুধু পাকিস্তানের বিরোধিতা ক্ষান্ত না থেকে পাকিস্তানের ভালো যেগুলো আছে সেগুলোকে পরিহার না করে যেটা মন্দ, অর্থাৎ এই যে রাজনৈতিক অস্থিতিশীলতার যে পাকিস্তানকে আজকে কোন জায়গায় নিয়ে উপনীত করেছে, তারা একটি সম্ভাবনাময় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত মানের উন্নতি তারা অর্জন করতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ হলো যে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা তারা প্রতিষ্ঠিত করতে পারেনি। রাষ্ট্র হিসাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা সেভাবে শক্তিশালী করতে পারেনি। আমি আশা করব যে এই বিষয়টি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে যারা স্বাধীনতার কথা বলি, আমরা স্বাধীনতাকে নিয়ে আমরা গৌরব করি, আসলে স্বাধীনতা শুধু একটি মানচিত্রের নাম নয়, একটি পতাকার নাম নয়, প্রকৃত অর্থে একটি দেশ এবং জাতি হিসাবে একটি শক্ত অবস্থানে পৌঁছতে পারা এবং নিজেদের স্বকীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত হতে পারার মধ্যেই স্বাধীনতার সার্থকতা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলছি, আজকে বাংলাদেশে ইসলামী রাজনীতির জন্য আমার দৃষ্টিতে এক চরম সন্ধিক্ষণ উপলব্ধি হচ্ছে। আমরা বাংলাদেশের আগাগোড়া সবসময় বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের একটি প্রভাব, ইসলামপন্থীদের একটি তাদের প্রভাব বলয় আমরা লক্ষ্য করেছি। যদিও ভোটের রাজনীতিতে ইসলামপন্থীরা খুব বেশি কখনোই সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু সর্বতোভাবে বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীরা একটি প্রভাবশালী ভূমিকাই পালন করে থাকে। আমার কাছে মনে হচ্ছে যে পর্যায়ক্রমে বাংলাদেশের রাজনীতি থেকে ইসলামপন্থীদের গুরুত্ব এবং ইসলামপন্থীদের এই প্রভাবটাকে খর্ব করবার জন্যই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এক গভীর ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের রাজনীতির অতীত ৪৭ বছরকে পর্যালোচনা করলে আমরা যেটা দেখতে পাই সেটি হলো যে এটি দুটি ধারা বাংলাদেশের রাজনীতিতে। বর্তমান ক্ষমতাসীন যে আওয়ামী লীগ, তারা শুরু থেকেই বাংলাদেশের সেই সূচনাকাল থেকেই, বরং তারও আগে থেকে, যখন মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ এবং আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে পরিণত হয়, তখন থেকেই তারা তাদের রাজনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতার ধারাকে সংযুক্ত করে এবং সেটাকে তাদের রাজনীতির মূল ভিত্তি ধরে ইসলাম এবং ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে তাদের অবস্থান তারা গ্রহণ করে এবং এভাবেই তারা পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হয়। পক্ষান্তরে বাংলাদেশের ব্যাপক গণমানুষের একটি সেন্টিমেন্ট হলো ইসলামের প্রতি, ইসলামী রাজনীতির প্রতি, এবং তারা ইসলামী সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের মনের মধ্যে একটি সিম্পেথি এবং আগ্রহ কাজ করে। মূলত এই যে এন্টি আওয়ামী সেন্টিমেন্ট অথবা একটি ইসলামী সেন্টিমেন্ট অথবা ইসলামী রাষ্ট্র দর্শনের যেই সেন্টিমেন্ট বা মনোভাব, সেটাই মূলত ফেভার করেছে বিএনপিকে, এবং এভাবেই এন্টি আওয়ামী অথবা ইসলামী একটি সেন্টিমেন্টের আনুকূল্য পেয়েই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান তৈরি হয়। বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস যদি আমরা দেখি, তাহলে মূলত বিএনপি দুটি ধারার রাজনৈতিকদের সমন্বয়ে এই সংগঠনটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়েছে। একটি ধারা ছিল যারা মূলত ঐতিহ্যগতভাবেই রাষ্ট্র রাজনীতি এবং সমাজ ব্যবস্থায় ইসলামের প্রভাবকে যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে, সেই একটি ধারা। আর অপর আরেকটি ধারা ছিল বাংলাদেশের যে পিকিংপন্থী বামপন্থী, যে অর্থাৎ বামপন্থী রাজনীতিবিদদের মধ্যে মস্কোপন্থী এবং পিকিংপন্থী বলে
যেই দুটি ধারা ছিল, মূলত মস্কোপন্থী বামপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বড় ভূমিকা পালন করেছে। অপরদিকে পিকিংপন্থী যারা চায়নাপন্থী বামপন্থার রাজনীতি করত, তারা কিন্তু আগাগোড়াই ভারত বিরোধী একটি সেন্টিমেন্ট লালন করে থাকে। মূলত সেই ভারত বিরোধী দুইটি সেন্টিমেন্ট, অর্থাৎ একটি হলো ইসলামী সেন্টিমেন্ট আর একটি হলো পিকিংপন্থী বাম রাজনীতির, এই দুটির সমন্বয়েই আসলে মূলত বিএনপির অগ্রযাত্রা। এবং এই দুটি পক্ষের মধ্যে বিএনপিতে আগাগোড়াই একটি স্নায়ুযুদ্ধ অথবা একটি অন্তর্দ্বন্দ্ব সবসময় আমরা লক্ষ্য করেছি। তো আমরা যারা রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চাই এবং আমাদের লক্ষ্য ইসলামী রাজনীতি এবং ইসলামী রাজনীতির মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যারা আমরা স্বপ্ন দেখি, তো আমাদের যে কোনো কারণে, ঐতিহাসিক এ কারণেই, যেহেতু আওয়ামী লীগ তার রাজনীতির মূল চিন্তা এবং চেতনার মধ্যে ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে আওয়ামী লীগের অবস্থান, পক্ষান্তরে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলাদেশে সুযোগ এবং উদারভাবে দেখার দৃষ্টিভঙ্গি থেকেই ইসলামপন্থীদের একটা তাদের নৈতিক সমর্থন অথবা বিএনপির প্রতি একটি দুর্বল সমর্থন আগাগোড়াই কাজ করেছে। এই জায়গা থেকেই বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মূলত ইসলামপন্থীদের একটি ভোট ব্যাংক বিএনপির পক্ষে কাজ করেছে। যেমন নাকি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ভোট ব্যাংক এটি আওয়ামী লীগের একটি শক্ত ভোটের রিজার্ভ হিসেবে গণ্য হয়ে থাকে, ঠিক তদ্রূপ ইসলামপন্থীদের একটি রিজার্ভ ভোট, এটিও ঐতিহ্যগতভাবে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করেছে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে যে অত্যন্ত সুকৌশলে, সুগভীরভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলামপন্থীদের প্রভাবকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটি পায়তারা চলছে এবং সেটাই বিভিন্নভাবে সেই প্রক্রিয়া এবং সেই তৎপরতা আজকে বাংলাদেশে যথেষ্ট শক্তিশালী। আওয়ামী লীগ আজ 10 বছর ধরে ক্ষমতাসীন এবং এই 10 বছরের ক্ষমতায় তারা বিএনপিকে অনেকটাই কোণঠাসা করে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক মহলের তারা আনুকূল্য পেয়েছে। আন্তর্জাতিক মহলের আনুকূল্য পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য বড় একটি প্লাস পয়েন্ট হয়েছে, যে বিষয়টিকে তারা আন্তর্জাতিক বিশ্বের সামনে হাইলাইট করেছে, সেটি হলো তারা নিজেদেরকে মৌলবাদ দমনের ক্ষেত্রে কঠোর হস্ত এবং কঠোর পদক্ষেপ গ্রহণকারী সরকার হিসেবে নিজেদের পরিচয়কে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আন্তর্জাতিক বিশ্বকে তারা দেখিয়েছে যে আমরা মৌলবাদী রাজনীতিকে, ইসলামী রাজনীতিকে এবং ইসলামপন্থী রাজনীতি শক্তিগুলোকে দমন করতে হলে আওয়ামী লীগ এর বিকল্প নেই। বিশেষ করে 2013 সালের হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে ক্র্যাকডাউন এবং যে কঠোর হস্তে হেফাজতের দমন, সেটি কিন্তু আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি আজকের দুনিয়া, সেখানে হেফাজতের উত্থানকে আন্তর্জাতিক বিশ্ব উদ্বেগের দৃষ্টিতে দেখেছে এবং আওয়ামী লীগের এই ভূমিকা, হেফাজতে ইসলামের বিপক্ষে আওয়ামী লীগের কঠোর হস্তে দমন করার এই ভূমিকা আওয়ামী লীগের প্রতি আন্তর্জাতিক বিশ্বের আস্থা বৃদ্ধি করেছে। সেই থেকেই এবং আরো জামাতি ইসলামী, যেহেতু তারাও ইসলামের নামে রাজনীতি করে থাকে, বিএনপির সঙ্গে তাদের অবস্থান, সহ অবস্থান, জোটবদ্ধতা, এটিও আন্তর্জাতিক বিশ্বের সামনে আওয়ামী লীগের জন্য একটি বড়
প্লাস পয়েন্ট এবং তাদের অনুকূল একটি বিষয় হিসাবে চিহ্নিত হয়েছে এবং আওয়ামী লীগ সে কাজটি কিন্তু করেছে। আন্তর্জাতিক বিশ্বের সামনে বিএনপি এবং তার সমমনা ইসলামপন্থীদেরকে দেখিয়ে তারা এই কথা তাদেরকে বোঝাবার চেষ্টা করেছে যে বিএনপি ক্ষমতায় আসার অর্থই হলো যে একটি ইসলামী রাজনীতিবিদ বা ইসলামের বা একটি পক্ষ রাষ্ট্র ক্ষমতায় চলে আসা, মৌলবাদের উত্থান হিসেবে বিএনপির রাজনীতিকে তারা দেখিয়েছে। এভাবেই কিন্তু আন্তর্জাতিক মহল অনেকটাই আওয়ামী লীগের উপর আস্থাশীল এবং তাদের ক্ষমতার মসনদ এভাবেই দৃঢ় এবং মজবুত হয়েছে। বিএনপি অনেকভাবে চেষ্টা করেছে বিগত 10 বছর ধরে জামাতে ইসলাম সহ আরো সমমনা কিছু ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবার অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। এবং বাংলাদেশের রাজনীতি আজ এমন একটি পরিস্থিতিতে এসে উপনীত হয়েছে যে এখানে স্পষ্ট যে দেশের জনগণের অভিপ্রায়, জনগণের মতামত এখানে তেমন কোনো গুরুত্ব রাখে না। দেশের আমাদের মতো দরিদ্র, অনুন্নত, তৃতীয় বিশ্বের একটি ক্ষুদ্র দেশ, আমাদের এই দেশের জনগণের চাহিদা, জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছা, এগুলো খুব কোনো গুরুত্ব রাখে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতিতে এবং নির্বাচনের যে প্রক্রিয়া, তাতে আমাদের জনমতের তেমন কোনো গুরুত্ব বর্তমান পরিস্থিতিতে আছে বলে আমি অন্তত দেখি না। বরং এই পরিস্থিতিতে প্রশাসনিকভাবে এবং বিভিন্নভাবে আওয়ামী লীগ রাষ্ট্র এবং দেশকে যেভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, এই জায়গা থেকে বহুভাবে বহু প্রক্রিয়ায় পন্থায় চেষ্টা করার পরেও বিএনপির ব্যর্থতায় এখন বিএনপির হাতে সর্বশেষ যে সম্ভাবনাটিকে তারা দেখছে সেটি হলো আন্তর্জাতিক শক্তির, বহির্শক্তির আনুকূল্য এবং তাদের প্রশ্রয় ছাড়া বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবার মতো আমার মনে হয় তারা আর ভিন্ন কোনো সম্ভাবনা দেখছে না। এই কারণেই বিএনপি আজ এমন একটি পথে তারা পা বাড়িয়েছে যে তারা এখন দেখাতে চাচ্ছে আন্তর্জাতিক মহলকে যে আমরাও ইসলামপন্থী মৌলবাদী রাজনীতি থেকে আমরা দূরে আছি। এ কারণেই ডক্টর কামাল হোসেন সহ বামপন্থী রাজনীতির যারা পুরোধা ব্যক্তিত্ব এক সময়ের, এই ধরনের ব্যক্তিদেরকে তারা সামনে এনে তাদের সঙ্গে ঐক্য করে আন্তর্জাতিক মহলকে বিএনপি আশ্বস্ত করতে চাচ্ছে যে মৌলবাদ এবং ইসলামী রাজনীতির সঙ্গে আমাদের সম্পর্ক নেই। এবং সাম্প্রতিক এই যে হেফাজতে ইসলামের বিশেষ করে আল্লামা আহমদ শফির বক্তব্যের যে প্রতিবাদ বিএনপির মহাসচিব করলো, ডক্টর কামাল করলো, আমার কাছে এই ঘটনাগুলো শুধু একটি বিচ্ছিন্ন প্রতিবাদ বলেই মনে হয় না, বরং আমার কাছে মনে হয় এগুলোকে বিএনপি, মির্জা ফখরুল, ডক্টর কামাল হোসেন তারা যাদের আশ্রয়ে, যাদের প্রশ্রয়ে তারা রাজনীতিতে আবার ফিরে আসবার স্বপ্ন দেখছে, সেই আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের আস্থা তৈরি করবার জন্যই তারা এগুলো করছে। এবং এক্ষেত্রে বিএনপির ইসলামপন্থীরা বা যারা কিছুটা ইসলামের প্রতি দুর্বল ছিল, তারা কিন্তু বিএনপির সেই বামপন্থীদের কাছেও কোণঠাসা। কারণ বিগত 10 বছর ধরে বিএনপি ইসলামপন্থীদেরকে নিয়ে, ইসলাম সমমনাদেরকে নিয়ে রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করবার সকল চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। হেফাজতের উপর যে ক্র্যাকডাউন হয়েছিল, বিএনপি বিভিন্নভাবে সেটার সিম্পেথি নিয়ে হেফাজতের পক্ষে, হেফাজতের সেই গণহত্যার বিরুদ্ধে কথা বলে তারা বাংলাদেশের মানুষের
সিম্পেথি এবং বাংলাদেশের জনগণের তারা ব্যাপকভাবে সমর্থন লাভ করেছে, কিন্তু আখেরে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে দেশের জনগণের আসলে তেমন কোনো গুরুত্ব এবং ভূমিকাই নেই। বরং বাংলাদেশের রাজনীতিতে মূলত গুরুত্ব এবং ভূমিকা হলো আন্তর্জাতিক মহল এবং শক্তি। কাজেই এই পরিস্থিতিতে যেভাবেই হোক, বাধ্য হয়ে হোক, অথবা ইসলামপন্থীরা বিএনপির মধ্যে ইসলামের প্রতি যারা ন্যূনতম কিছুটা দুর্বলতা রাখেন, নমনীয়, তারা বিএনপির বামপন্থীদের কাছে আজকে কোণঠাসা হতে বাধ্য হয়েছেন। কারণ তারা প্রতিষ্ঠিত হয়েছে, কথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে না। ক্ষমতার পরিবর্তন হবে মূলত আন্তর্জাতিক মহলের সহায়তা এবং তাদের সমর্থন নিয়েই। কাজে আজ আমরা যারা জীবন ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা যারা ইসলাম নিয়ে মরতে চাই, আমরা যারা রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চাই, এবং সর্বোপরি আমরা যারা সুদূর প্রসারে হলেও একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আমাদের জন্য আজকের এই পরিস্থিতি কিন্তু খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়। আমরা শুধু কিছুদিন আওয়ামী লীগের সমালোচনা করলাম যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী, আর এখন সমালোচনা করলাম যে বিএনপিও ইসলাম বিরোধী। এতটুকু মধ্যে আমাদের দায়িত্ব সমাপ্ত হতে পারে না। বিএনপি কখনোই ইসলামী দল নয়, ইসলামী রাজনীতি করে না, এবং ইসলাম প্রতিষ্ঠা করা বিএনপির এজেন্ডাও নয়। তবে ঐতিহাসিকভাবে বিএনপির জন্মলগ্নের ইতিহাস, প্রেক্ষাপট এবং বিএনপির বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই থেকে বিএনপির মধ্যে যে দুটি ধারা ছিল, অর্থাৎ ইসলামের প্রতি নমনীয় একটি ধারা, আর একটি হলো সেই পিকিংপন্থী বামপন্থী রাজনীতির প্রতি নমনীয় একটি ধারা। সেই ধারার যে কাশমাকাশ এবং সেই ধারার যে অন্তর্দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতে এসে যারা ইসলামের প্রতি নমনীয়, ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে যারা বিএনপিতে রাজনীতি করত, তারা কিন্তু এখন পরিস্থিতির কারণে ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছে। এটি আসলে যতটা না বিএনপির জন্য উদ্বেগের, এটি যতটা না বিএনপির যারা কিছুটা ইসলামের প্রতি নমনীয় তাদের জন্য উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়, তার চেয়ে আরো অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় হলো যারা আমরা বাংলাদেশে ইসলাম নিয়ে রাজনীতি করতে চাই। অর্থাৎ আজকে বাংলাদেশের বড় দুটি পক্ষ, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আন্তর্জাতিক মহলকে দেখাতে চাচ্ছে যে আমাদের সঙ্গে মৌলবাদী এবং ইসলামপন্থীদের সম্পর্ক নেই। আওয়ামী লীগ হেফাজতকে দমন করে দেখিয়েছে, বিএনপি এখন আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে বিবৃতি দিয়ে আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করতে চাচ্ছে। পরিস্থিতি এই দিকেই গড়াচ্ছে। কাজেই আজ বাংলাদেশে যারা ইসলামী রাজনীতির স্বপ্ন দেখি, আমাদেরকে আমাদের আগামী ভবিষ্যৎ পথ চলার পন্থা নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে, মতবিরোধ রয়েছে। সেই মতবিরোধ, মতপার্থক্য, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহর কোরআনের সেই বাণীকে সামনে রেখে, ওয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। অর্থাৎ ন্যূনতম যেই পয়েন্টে নিজেদের মধ্যে ঐক্য সম্ভব, সেই একটা পয়েন্টে, একটা বিষয়ের উপর ইসলামপন্থীদের ঐক্যবদ্ধতা সময়ের অপরিহার্য দাবি। আজ আমাদের চ্যালেঞ্জ হলো বাংলাদেশে আগামী দিনে ইসলামের নামে, ধর্মের নামে রাজনীতি আমরা করতে পারবো কিনা, আমাদের বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ইসলামপন্থীদের এই প্রভাব আমরা ধরে রাখতে পারবো কিনা, এটি হলো আজকে আমাদের রাজনৈতিক ময়দানে আগামী দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এজন্য
আমরা এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে হলে আমাদের বাংলাদেশে রাজনীতিতে নিজেদের প্রভাব, ইসলামের প্রভাব, ইসলামপন্থীদের প্রভাব ধরে রাখতে হলে আমাদেরকে একটি কথা কিন্তু মনে রাখতে হবে। সেটি হলো যে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে দুই পক্ষের প্রতিযোগিতার একটি পরিবেশ থাকতে হবে। দুই পক্ষের প্রতিযোগিতার যদি কোনো পরিবেশ না থাকে, বরং একনায়কতন্ত্রের দিকে যদি দেশ এগিয়ে যায়, তাহলে কিন্তু আমরা ইসলামপন্থীরা যে প্রভাব নিয়ে আমরা বাংলাদেশে বর্তমানে আছি, ন্যূনতম ইসলামী রাজনীতির ময়দানে আমরা যে ভূমিকাটুকু পালন করছি, অন্যায় এবং ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা যে ময়দানে অবতীর্ণ হতে পারছি, দেশ যদি একনায়কতন্ত্রের দিকে চলে যায়, দেশে যদি রাজনৈতিক কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে কিন্তু আমরা ইসলামপন্থীরা আমাদের রাজনৈতিক অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে এবং আমরা রাজনৈতিক অস্তিত্বের সংকটে পড়ে যাব বলে আমি আশঙ্কা বোধ করছি। কাজে এজন্য আজকে আমাদের এই পয়েন্ট যে আগামী দিনে আমরা বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করতে চাই, ইসলামের নামে রাজনীতির প্রভাবকে আমরা ধরে রাখতে চাই। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের ইসলামী রাজনীতিকে, এখানে বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতির প্রভাবকে খর্ব করবার জন্য অনেকগুলো আয়োজন কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আমাদের একটি সেনসিটিভ একটি বিষয়, স্পর্শকাতর একটি বিষয় আমি অবতারণা করছি যে জামায়াতে ইসলামের সঙ্গে আমাদের মতবিরোধ রয়েছে। মাওলানা মওদুদী সাহেবের বিতর্কিত চিন্তাধারার সঙ্গে আমরা যারা দেওবন্দপন্থী ইসলামী রাজনীতির অনুসরণ করি, আমাদের সঙ্গে তাদের এই জায়গাটায় বিরোধ রয়েছে এবং সেই বিরোধ সহসাই সেখানে মীমাংসার হওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী মওদুদী সাহেবের সেই বিতর্কিত চিন্তাধারাগুলোকে তারা পরিহার না করবে। সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু জামায়াতে ইসলামীকে যে বাংলাদেশে তাদের নিবন্ধন যে বাতিল করা হয়েছে, এটি কোন পয়েন্টের উপর? জামায়াতে ইসলাম স্বাধীনতা বিরোধী সেজন্য নয়। জামায়াতে ইসলামের ইসলামিক চিন্তাধারার ক্ষেত্রে কোরআন সুন্নাহর দৃষ্টিতে, ওলামায়ে কেরামের দৃষ্টিতে আপত্তি আছে, সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু নয়। জামায়াতে ইসলামের যে নিবন্ধন নিষেধকে বাতিল করা হয়েছে, সেটি যেই পয়েন্টে, সেটি হলো তাদের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আল্লাহর সার্বভৌমত্বের কথা, এটা আইনের দৃষ্টিতে বাংলাদেশের সংবিধান পরিপন্থী হওয়ায় এই পয়েন্ট থেকেই কিন্তু জামায়াতে ইসলামের তাদের নিবন্ধন বাতিল হয়েছে। আমরা যদি এই বিষয়টির গভীরতা উপলব্ধি করি, তাহলে এই পয়েন্ট যদি উত্থাপন করা হয়, তাহলে শুধু জামায়াতে ইসলাম নয়, বরং যারা তাওহীদের ভিত্তিতে রাজনীতি করে, যারা তাদের রাজনীতির বুনিয়াদ একত্ববাদের উপর, তাওহীদের উপর কায়েম করেছে, তারা তো অবশ্যই আল্লাহর সার্বভৌমত্বকেই বিশ্বাস করবে। কাজেই সেক্ষেত্রে এই পয়েন্টটা উত্থাপিত হলে বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোই কিন্তু তাদের নিবন্ধন হারাবে। কাজেই আজ আমাদের এই জায়গাগুলো গভীরভাবে উপলব্ধি করা উচিত যে আমরা ভবিষ্যতে আমাদের বাংলাদেশে ইসলামী রাজনীতির অবস্থাটা কি হবে। আমাদেরকে যদি এদেশে ইসলাম নিয়ে রাজনীতি করতে হয়, তাহলে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে প্রেক্ষাপট, যেই গতানুগতিক যে ক্ষমতার রাজনীতি যারা করে, বিশেষ করে নাম ধরে আমি বলবো আওয়ামী লীগ, বিএনপি, এই সকল ক্ষমতার রাজনীতির দলগুলোর সাথে সমান্তরালে বা তাদের পাশাপাশি আমাদের ইসলামী রাজনীতি নিয়ে ময়দানে ভূমিকা পালন করতে হলে এখানে একটি প্রতিযোগিতার জায়গা থাকতে হবে। যেমন যতদিন পৃথিবীতে এই যে 1980 দশক পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যে একটা দ্বৈরথ ছিল, অর্থাৎ দুটি সুপার পাওয়ারের লড়াই ছিল, প্রতিযোগিতা ছিল, ততদিন পর্যন্ত কিন্তু মুসলিম বিশ্বের দুর্বল দেশগুলোকে
আমেরিকা অথবা রাশিয়া কেউই কোণঠাসা করতে পারেনি, বরং তারা দুর্বল দেশগুলোকে নিজেদের পক্ষে রাখার জন্য তারা কিন্তু দুর্বল দেশগুলোর কাছে অনেক দুর্বল দেশগুলোকে তারা তোয়াজ করত। কিন্তু এক বিবেচনায় রাশিয়ার পতন এটি অবশ্যই আমাদের জন্য, মুসলমানদের জন্য অনেক আনন্দের বিষয় ছিল, কিন্তু এটি ভিন্ন আরেক দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। সেটি হলো এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় সেই আমেরিকা এবং রাশিয়ার দ্বৈরথের সময়, তাদের প্রতিযোগিতার সময় আমেরিকা কিন্তু মুসলমানদেরকে কখনোই, মুসলিম বিশ্বকে এভাবে অত্যাচার জুলুম করতে পারেনি, মুসলমানদের উপর এভাবে হত্যাযজ্ঞ চালাতে পারেনি। কারণ তখন একটি বিষয় ছিল আমেরিকার সামনে, যদি তৃতীয় বিশ্বের দুর্বল দেশগুলোর উপর তারা জুলুম করে তাহলে তারা আমেরিকার পক্ষ ত্যাগ করে রাশিয়ার পক্ষ অবলম্বন করবে। এক্ষেত্রে এটি প্রতিযোগিতার বিষয় ছিল। যখন রাশিয়ার পতন হয়ে গেল, একক ক্ষমতাধর এবং পরাশক্তি হিসেবে আমেরিকার আবির্ভাব ঘটল, তারপর থেকে কিন্তু মুসলিম বিশ্বের উপর আমেরিকার পক্ষ থেকে ক্র্যাকডাউন এবং এভাবে তার দমন পীড়নের অভিযান শুরু হলো। ঠিক সেভাবেই আমরা যারা দুর্বল, আমরা ইসলামী রাজনীতিতে এখনো যে বাংলাদেশে যে জায়গাটাতে আছি, সেখানে আমরা কেউই আমরা ক্ষমতায় যাওয়ার মতো আশু সম্ভাবনার জায়গাটাতে নেই। এক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির মতো দুটি পক্ষের প্রতিযোগিতা যতদিন থাকবে ততদিন পর্যন্ত উভয় প্রতিযোগীর কাছে আমাদের কদর থাকবে এবং আমরা সেই জায়গাটা থেকে ইসলাম নিয়ে রাজনীতি করতে পারবো, ইসলামী রাজনীতির ময়দানে আমরা ভূমিকা পালন করতে পারবো। কিন্তু আল্লাহ না করুন যদি এই দ্বৈরথ শেষ হয়ে যায়, যদি বাংলাদেশে একক শক্তি হিসেবে কেউ আবির্ভূত হয়, তখন কিন্তু দুর্বল পক্ষগুলো আমরা মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো না, আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। কাজে এই জায়গা থেকে আমাদের রাজনীতির পরবর্তী ভবিষ্যৎ পথ চলা নির্ধারণ করতে হবে। আমি ইসলামী রাজনীতি নিয়ে যারা ভাবনা করেন, যারা ইসলামের রাজনীতি করেন, তাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে আজকে আমাদের বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটি হলো যে বাংলাদেশে রাজনীতির স্থিতিশীলতা এবং ভারসাম্য ধরে রাখতে হবে। যদি ভারসাম্য রক্ষা না পায় তাহলে আমরা কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারবো না, ইসলামী রাজনীতি নিয়ে আমরা ময়দানে থাকতে পারবো না। ভারসাম্য থাকার অর্থ হলো এই দ্বৈরথ থাকতে হবে। একটি শক্তি নিঃশেষ হয়ে শুধু একটি শক্তি যদি বাংলাদেশে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দুর্বলরা আমাদের কোনো অবস্থান বাংলাদেশের জায়গায় থাকবে না। কাজেই আজ বাংলাদেশের জাতীয় পরিস্থিতিতে সেই ওয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানাল আহ্বানে কোরআন ইহুদি খ্রিস্টানদের সঙ্গেও এক পয়েন্টে ঐক্যের ডাক দিয়েছে, সেটা হলো শিরকের বিরুদ্ধে, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানা যাবে না। সেই পয়েন্টে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা এক জায়গায় একত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে ইসলামের সঙ্গে একত্ববাদের বিশ্বাস, তাওহীদের বিশ্বাসের ক্ষেত্রে তাদের কিছুটা সাযুজ্য এবং সামঞ্জস্য রয়েছে। রিসালাতের বিশ্বাসের ক্ষেত্রে বৈপরীত্য রয়েছে, তারা আখেরি পয়গম্বরকে বিশ্বাস করে না। কিন্তু ইসলাম ওই ঐক্যের জায়গাটুকুকেও ব্যবহার করার জন্য, সেই জায়গাটুকুকে সামনে আনার জন্য ইসলাম কিন্তু তাদেরকে আহ্বান জানিয়েছে। ঠিক আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে বাংলাদেশে আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি এটা রক্ষা পাওয়া অপরিহার্য। আর সেই ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি রক্ষা পাওয়ার জন্য যেটি জরুরি, সেটি হলো নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বাংলাদেশে থাকতে হবে। কাজেই আমাদের স্বার্থে, আমাদের ইসলামী রাজনীতির ভবিষ্যতের স্বার্থে এটি অপরিহার্য যে কোনো মূল্যেই নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বাংলাদেশে ধরে রাখতে হবে। এবং এজন্য আজকে পর্যায়ক্রমে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ, কোরবানি এবং সবচেয়ে বড় ভূমিকাটা আমাদেরকে পালন করতে হবে। এজন্য বাংলাদেশের যারা যারা নিরপেক্ষ নির্বাচনের কথা বলবে, নিরপেক্ষ কোনো অথরিটির আওতায়, কোনো তদারকি সরকারের নামে হোক, নিরপেক্ষ সরকারের নামে হোক, তত্ত্বাবধায়ক সরকারের নামে হোক,
যে কোনো সরকারের নামে হোক অথবা সর্বদলীয় সরকারের নামে হোক, একটি নিরপেক্ষ ফেয়ার নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য যারা যারা ময়দানে ভূমিকা পালন করবে, সেই জায়গাটায় ইসলামপন্থীদেরও একটি শক্তিশালী আওয়াজ থাকা উচিত আগামীর বাংলাদেশের রাজনীতিতে নিজের অবস্থানকে ধরে রাখতে চাইলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং বিশেষ করে যারা ইসলামী রাজনীতিকে ভালোবাসেন, ইসলামী রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন, তাদেরকে আমি এই জায়গাটা আহ্বান জানাবো যে এখানে এখন বাংলাদেশের বিভিন্ন ইসলামিক বিভিন্ন রাজনৈতিক জায়গা থেকে বেশ কিছু মঞ্চ কিন্তু সামনে আসছে। সেক্ষেত্রে ইসলামপন্থীদের একটি ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি হওয়া দরকার। ইসলামপন্থীদের একটি ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি হওয়া দরকার। এক্ষেত্রে ইসলামী রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সকলেরই ইতিবাচকভাবে এগিয়ে আসা দরকার। নিজেদের মধ্যে আজকের এই ক্রান্তিকালে আগামীর এই সংকট এবং এই শঙ্কাগুলোকে সামনে রেখে নিজেদের আগামীর পথ চলাকে বলিষ্ঠ এবং মজবুত করবার জন্য নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ একটি চিন্তার, অন্তত রাজনীতির অন্য কোনো বিষয় না হোক, কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার যে অপরিহার্যতা, সেই দাবি আদায়ের লক্ষ্যে হলেও অন্তত এক ইস্যুতে একটি ঐক্যের মঞ্চ তৈরি হওয়া সময়ের অপরিহার্য দাবি। আজকে বামপন্থীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে একটি মঞ্চ তারা তৈরি করে এ দাবি নিয়ে তারা ময়দানে অবতীর্ণ হয়েছে। বিএনপির বামপন্থী পক্ষ তারাও ঐক্য ফ্রন্ট নামে তারা কিন্তু এই জায়গায় ময়দানে অবতীর্ণ হয়েছে। কিন্তু ইসলামপন্থীরা শতদা বিভক্ত। ইসলামপন্থী, বিশেষ করে আমি ইসলামপন্থী হিসেবে বা যারা আমরা সমমনা চিন্তা চেতনা আদর্শের দিক থেকে আমাদের কোনো দূরত্ব নেই, আমি যদি নাম নিয়েও বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়ত উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফতে ইসলামী, ইসলামী ঐক্য জোট, ফরাইজি আন্দোলন প্রভৃতি, এই সব সংগঠনগুলো চিন্তা আদর্শের দিক থেকে তাদের মধ্যে তেমন মৌলিক কোনো পার্থক্য নেই। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কৌশল নিয়ে অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু নিজেদের আগামী দিনে ইসলাম নিয়ে রাজনীতি করার স্বার্থে হলেও এই এক পয়েন্টে যে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে যেন আগামীতে নির্বাচনের ব্যবস্থা হতে পারে, সেটার জন্য নিজেদের শান্তিপ্রিয় উপায়ে, ধারাবাহিক উপায়ে ভূমিকা পালন করা উচিত। আর তার পাশাপাশি আমি জামাতি ইসলামের যারা রাজনীতি করেন তাদেরকেও বলবো যে আপনারা দুটি বিষয় আপনাদের চিন্তার মধ্যে আনুন। বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে জামাতি ইসলামের যেই বিতর্কিত ভূমিকা রয়েছে, সে বিষয়টিকে আপনারা কিভাবে ওভারকাম করবেন সেটি চিন্তা করুন। আর মওদুদী সাহেবের যেই চিন্তাধারাগুলো নিয়ে উলামায়ে কেরামের সঙ্গে আপনাদের বিরোধ রয়েছে, সেই জায়গাটিকেও আপনারা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন সেটি আপনারা চিন্তা করুন। যদি আপনারা এই দুই সমস্যার সমাধান করে রাজনীতির ময়দানে ভূমিকা রাখতে পারেন, তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের ভূমিকা পালন করা সহজ হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের স্পষ্ট অবস্থান এবং সেই বিষয়ে আপনাদের ভূমিকা, আপনাদের বক্তব্য স্পষ্ট থাকা উচিত এবং সেই ক্ষেত্রে এই জায়গাটা থেকে, এই বিতর্ক থেকে আপনাদেরকে বেরিয়ে আসা উচিত। প্রয়োজনে নতুন নেতৃত্বকে সামনে আনুন। আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদেরকে মওদুদী সাহেবের যে সকল চিন্তাধারা নিয়ে উলামায়ে কেরামের এবং ইসলামের হাক্কানি ধারার অভিযোগ রয়েছে, সেগুলোকে পরিত্যাগ করে যদি আপনারা সহিহ ইসলাম এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সামনে রেখে যদি আপনারা সামনে অগ্রসর হতে পারেন, তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। সর্বশেষ আমি যে কথা বলে আমার আজকের বক্তব্য আলোচনা শেষ করব, উপমহাদেশের বর্তমান ইসলামী রাজনীতির সফলতম ব্যক্তিত্ব মাওলানা ফজলুর রহমান সাহেব, তিনি এক পয়েন্টেই কিন্তু আজকে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং যথেষ্ট সফলতা অর্জন করেছেন। সেটি হলো
তিনি আজ দেখাতে চাচ্ছেন যে ধর্মের নামে রাজনীতি যারা করেন তাদের পক্ষে জনগণের বিপুল একটা অংশ রয়েছে। সর্বশেষ পাকিস্তানের নির্বাচনেও 50 লক্ষাধিক ভোট ধর্মীয় রাজনৈতিক দলগুলো মুত্তাহিদা মজলিসে আমল তারা পেয়েছে, এবং এটি পাকিস্তানের রাজনীতিতে তাদের অবস্থান কতটা সংহত সেই হিসেবে তিনি প্রমাণ হিসেবে পেশ করেছেন। আজ আমাদের এই বাংলাদেশেও এই প্রশ্ন সামনে আসছে যে আমরা ধর্মের নাম নিয়ে, ইসলামের নাম নিয়ে আগামী দিনে আমরা রাজনীতি করতে পারবো কিনা। আজকে কিন্তু বহির্শক্তিগুলো তারা এটাকে অন্যতম একটি মানদণ্ড সাব্যস্ত করেছে যে কোন পক্ষের সঙ্গে মৌলবাদীদের সম্পর্ক কতটা কোন পর্যায়ে রয়েছে। মৌলবাদী বলতে আমাদের ইসলামপন্থীদেরকেই তারা চিহ্নিত করে থাকে, যাদের সঙ্গে ইসলামপন্থীদের সম্পর্ক এটাই আজকে আন্তর্জাতিক মহলের কাছে তাদেরকে পরিত্যাগ করার একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। কাজে আজ আওয়ামী লীগ এবং বিএনপি প্রতিযোগিতায় নেমেছে বা নামতে বাধ্য হয়েছে, নিজেদেরকে ইসলামপন্থীদের থেকে নিরাপদ দূরে রেখে তারা তাদের আস্থা অর্জন করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ইসলামপন্থীদের স্বতন্ত্র স্বকীয় মজবুত অবস্থান গ্রহণ করা সময়ের অপরিহার্য দাবি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি রাজনীতিতে থাকতে হয় তাহলে এছাড়া আমাদের বিকল্প কোনো পথ আমার সামনে খোলা মনে হচ্ছে না। গণতন্ত্রের রাজনীতি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু মন্দের ভালো হিসেবে, যে অর্থাৎ বর্তমান এই পরিস্থিতিতে আমরা চাইলেই হুট করে ইসলামী খেলাফতের পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সাধ্য এবং সামর্থ্যের প্রশ্ন রয়েছে, সেই জায়গাটা থেকে অন্যান্য যত পন্থা রয়েছে রাজনৈতিক, বিশেষ করে ক্ষমতা পরিবর্তনের যে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থাটাকে মন্দের ভালো হিসাবে গ্রহণ করেছেন উপমহাদেশের উলামায়ে কেরাম। সেই জায়গাটা থেকে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে যেন এই নির্বাচনীর পরিস্থিতিটা নিরপেক্ষ থাকে, এবং এভাবেই যেন বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক রাজনৈতিক অবস্থান থাকে, সেটির পক্ষে আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করা উচিত। এই এলোমেলো কিছু কথাগুলো আজকের এই প্রেক্ষাপটে আপনাদের সামনে রাখলাম। আগামী দিনে আমাদের বাংলাদেশে আমরা যেন ইসলাম নিয়ে রাজনীতি করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার সেই দীর্ঘমেয়াদী সংগ্রামে ইসলামপন্থীরাও স্বতন্ত্র একটি জায়গা থেকে তারা শক্তিশালী ভূমিকা পালন করবে, সেই আহ্বান, সেই দাওয়াত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের প্রাণপ্রিয় এই মাতৃভূমি বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন। এদেশে ইসলামী রাজনীতির কে ধ্বংস করবার যেই নীল নকশা এবং যে পায়তারা চলছে, সেই পায়তারা আল্লাহ ধ্বংস করে দিন, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিন, এবং তার মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।